আচ্ছা, আচ্ছা শোন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা আগের দিন অ্যালকাইন শুরু করছিলাম। অ্যালকাইনের প্রস্তুতি প্লাস বিক্রিয়ার একটা বিক্রিয়া দেখছিলাম আরকি। দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া সেইটার টাইপগুলা দেখছিলাম। তারপরে যে পোরশনগুলা আছে বা বিক্রিয়াগুলা আছে সেগুলা আজকে দেখবো আরকি। তো তাতে আমাদের আজকে অ্যালকাইনের বিক্রিয়াটা আশা করি বিক্রিয়াগুলা শেষ হবে। সাথে এক্সট্রা কিছু পড়তে পারি কিনা দেখতেছি আমরা। আগে বিক্রিয়াগুলা শেষ করি। বেশ তবে বলছি অ্যালকিন আর অ্যালকাইনের বিক্রিয়া মোটামুটি সেম। সো আমরা আগেরটার সাথে মিলায়, মিলায় পড়তে পারবো আরকি। তো অ্যালকিন যেমন সংযোজন বিক্রিয়া দিত, সেটা তো অ্যালকাইনও আগের দিন দেখাইছি যে অ্যালকাইনও সেই সংযোজন বিক্রিয়াটা দিছে। তো পরের যে সেকেন্ড বিক্রিয়াটা সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। ওকে? ওই অ্যালকিনও ওজনীকরণ বিক্রিয়া দিত, অ্যালকাইনও দিবে। সো তারপরেরটা হচ্ছে ওজনীকরণ। ওজনীকরণ বিক্রিয়া। তো ওজনীকরণ বিক্রিয়াটায় যেটা ছিল আমরা দেখছিলাম আগের ওই অ্যালকিনের মধ্যে যে ফার্স্টে অ্যালকিন এসে অ্যালকিনের ডাবল বন্ডের মধ্যে ওজন এসে যুক্ত হইতো। সো এইখানেও অ্যালকাইনের যে ট্রিপল বন্ড, আচ্ছা অ্যালকাইনটাকে আমি এভাবে লিখতেছি আর সি ট্রিপল বন্ড সি আর প্রাইম। তো এইটার সাথে ওজন ফার্স্টে যুক্ত হবে। তো ওজন যুক্ত হওয়ার সময় আমরা বলছিলাম এই ওজনটাকে কার্বন টেট্রাক্লোরাইড বা পানিতে দ্রবীভূত করে নেওয়া হয়। কার্বন টেট্রাক্লোরাইডই মেইনলি ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইডই ইউজ করা হয়। সো এইটা যুক্ত হবে যখন অ্যালকিনে কি হইতো ২ টা বন্ড ছিল এখানে। ওই ২ টা বন্ডই ভেঙে গিয়ে ওখানে ৩ টা ওজন বসতো। পালকির মতো একটা গঠন হইতো আমরা দেখছিলাম। তো এইখানেও পালকির মতো একটা গঠন পাবো। কিন্তু গঠনটা এবার হবে ওই মাঝখানের বন্ডটা থাকবে। বাকি ২ টা যে পাই বন্ড আছে ওই পাই বন্ডটা ভেঙে যাবে। তার মানে এবারের পালকির মধ্যে এক্সট্রা একটা আ বন্ড রয়ে গেছে বা লাঠি রয়ে গেছে এক্সট্রা। তার মানে আগেরটার চেয়ে এই পালকিটা একটু শক্ত। আই মিন আগেরবার এক্সপেরিয়েন্স হয়ে গেছে। এটা ধরি যে ওই একই হিরোর আগের বিয়েটা ভেঙে গেছে, নতুন বিয়ে করতে যাচ্ছে আবার। কিন্তু আনফরচুনেটলি এইখানেও যে নায়িকাটা আছে তার আবার এক্স আবারও গাছের উপরে। ওকে? তো এবার সেকেন্ড টাইমের মতো অ্যাটাক আরকি। তো এবার সেই আ পালকি যখন গাছের নিচে আসছে, আবারও একই অবস্থা, পানি ছেড়ে দেওয়া। পালকির উপরে আবারও পানি। তো এবার আ আগেরবার পানিটা এসে পালকিটারে ভাঙছিল ২ টা পার্ট করে ভেঙে ফেলছিল। এবার ডিফারেন্ট ওয়েতে একটু ভাঙবে। কারণ আগের চেয়ে একটু শক্ত পালকি। সো এই বন্ধনটা ভাঙবে, এই বন্ধনটা ভাঙবে, এই বন্ধনটা ভাঙবে, এটা রয়ে যাবে। মানে আগেরবার যে বউ পড়ে গিয়ে নিচে গোড়াগড়ি খাচ্ছিল, এবার আর সেটা হবে না। বউ এটা ধরে ঝুলে থাকতে পারবে আরকি। ওকে? তো এখন হচ্ছে আ যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইবার যে যৌগটা আসবে, আচ্ছা আমরা সাথে জিংকও দিচ্ছি আগেরবারের মতোই। তাইলে এবার যৌগটা যেটা আসবে, এই মাঝখানের বন্ডটা থেকে যাবে। মাঝখানের বন্ডটা থেকে গেছে। এইখানকার অর্ধেক বন্ড, এইখানকার অর্ধেক বন্ড মিলে এখানে একটা ডাবল বন্ড হবে, CO হবে। আবার এইখানকার অর্ধেক বন্ড, এইখানকার অর্ধেক বন্ড মিলে এখানে আরেকটা ডাবল বন্ড হবে। ওকে? এইরকম একটা যৌগ পাবো। আর সাথে এই অক্সিজেনটা ওই যে H2O2 হবে ফার্স্টে, পরে জিংকের সাথে বিক্রিয়া করে H2O প্লাস জিংক অক্সাইড সেই জিনিসটা আবারও পাবো। তাইলে আগের বিক্রিয়াটায় যেটা হইছিল, পুরা পালকিটা ভেঙে গিয়ে ২ টা পার্ট হয়ে গেছিল। একটা RCHO ওই সাইডে আরেকটা RCHO এরকম আসছিল। বাট এবার তা হয় নাই। আগের তুলনায় শক্ত পালকি। মাঝখানের এই বন্ডটা রয়ে গেছে। এইখানে RCO আসছে। তো এই যৌগটার মধ্যে ২ টা কার্বনিল মূলক আছে। এই মূলকটাকে বলে কার্বনিল মূলক। সো এই যৌগগুলাকে বলে ডাইকার্বনিল যৌগ। ডাইকার্বনিল যৌগ। ওকে? তাইলে এইটা আগেরটার চেয়ে সহজ। আই মিন অ্যালকিনের চেয়ে সহজ। কারণ অ্যালকিনের মধ্যে ওই ২ টা যৌগ হবে, কি হবে সেগুলো অনেক আ ব্যাপার ছিল। এইখানে জাস্ট পুরা গঠনটা সেইম থাকবে। খালি ওই যেখানে ট্রিপল বন্ড ছিল ওইখানে ওই ২ টা কার্বনের সাথে ২ টা ডাবল বন্ড
ও এসে বসে যাবে আরকি। মানে অক্সিজেন এসে বসে যাবে। তাইলে যেমন ধর যদি আমাদের বলে ইথাইন বিক্রিয়াটা যদি ইথাইনের জন্য হয়, তার মানে হচ্ছে ইথাইন হইলে এখানে একটা CH, এখানে একটা CH, তখন এই আর এর জায়গায় আসবে CH, CH আর লাস্টে যে যৌগটা পাবো এরকম। তো এই যৌগটা দেখতে অনেকটা এরকম CHO, CHO, চোচো। ওকে? তো এই যৌগটা এ একটা ডাইঅ্যালডিহাইড বা ডাইঅ্যাল মানে ২ টা অ্যালডিহাইড মূলক আছে। এই যে এই যৌগটা। তো এটার নাম হচ্ছে, এটা তো এমনিতে আমরা ইথেন 1,2 ডাইঅ্যাল বলতে পারি বা ইথেন ডাইঅ্যাল বলতে পারি। অথবা আরেকটা নাম বলা যায় এটার, এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। এই যৌগটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল। তো এরকম যদি এটা আ এই প্রোপাইন হয়, তাইলে এখানে একটা CH3 বসাই। আর ওখানে He থাকবে। এখানে CH3, ফাইনালি এখানে CH3। এরকম সব ক্ষেত্রেই ডাইকার্বনিল যৌগ আসতে থাকবে। তবে আমরা যদি জিঙ্কটা না দেই, আমরা যদি এখানে জিঙ্ক না দেই, তাইলে ওই যে বলছিলাম H2O2 একটা জারক, এই যে ডাইকার্বনিল যৌগটা আসছে, এটা আবার ভেঙে ২ টা যৌগ হয়ে যাবে। মানে একটা অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। একটা অ্যাসিড হয়ে যাবে। মানে এই ক্ষেত্রে যদি আমরা জিঙ্কটা না দিই, তাহলে ফাইনালি এই ডাইকার্বনিল যৌগটা ভেঙে আবার অ্যাসিড উৎপন্ন হবে। ওকে? তো আমরা জিঙ্ক দিয়ে ডাইকার্বনিল যৌগ উৎপন্ন করতেছি। আচ্ছা। এইটুক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? গ্লাইঅক্সালের নাম বলছি আরকি। একটু আগে যে যৌগটা উৎপন্ন হয়েছিল এই যে CHO, CHO, ২ ভাবে লেখা যায়। CHO, CHO এভাবে লেখা যায়, এভাবে লেখা যায় বা ওই যে আমি যেভাবে লিখলাম আরকি, সব একই। এই যৌগটার নাম হচ্ছে, পুরাতন নাম আরকি গ্লাইঅক্সাল বলে বাণিজ্যিক নাম। গ্লাইঅক্সাল বলা হয়। তবে আর আমরা যদি ওই নামকরণের রুল অনুযায়ী লিখি ২ টা কার্বন আছে তাহলে ইথেন, আর হচ্ছে ২ টা অ্যাল মূলক আছে মানে অ্যালডিহাইড। তাইলে নাম হবে জাস্ট ইথেন 1,2 ডাইঅ্যাল বলা যায় অথবা ইথেন ডাইঅ্যাল বলা যায়। ওকে? এবার আমরা ওজনীকরণের জন্য কয়েকটা পয়েন্ট লিখে দিচ্ছি। এই ক্ষেত্রে ১ নাম্বার পয়েন্টটা হচ্ছে ইথাইন যখন নিলাম তখন কিন্তু অ্যালডিহাইড আসছে। মানে ২ টাই CHO, CHO। তার মানে ১ নাম্বার হচ্ছে ইথাইনের ক্ষেত্রে অ্যালডিহাইড অ্যালডিহাইড আসবে। ওকে? আহ এরকম ছিল। আচ্ছা থাকুক মজবুনি। এভাবে লিখছিলাম আরকি। অ্যালডিহাইড ছিল। আর যদি অন্যান্যগুলাও চিন্তা করি যে যদি ওই ৩ কার্বনের যদি এখানে CH3 হয়, তখন এখানে অ্যালডিহাইড মূলকও আছে। আবার মানে তখন এগুলাকে আমরা ওই ডাইকার্বনিল যৌগ হিসেবেই বলব। ওকে? বাকি সকল ক্ষেত্রে আরকি। ওই ইসের ওই অ্যালডিহাইডটাও আ এই ক্ষেত্রেও যে অ্যালডিহাইডটা আসছে ওটাও একটা ডাইকার্বনিল। তবে ওইটা জাস্ট স্পেশালি মনে রাখার জন্য। বা ইথাইনের ক্ষেত্রে অ্যালডিহাইড আসবে সেইখানে স্পেশালি এটাও লিখে রাখতে পারিস অ্যালডিহাইডের পাশে ব্র্যাকেটে গ্লাইঅক্সাল আসবে। বাকি অন্যান্য ক্ষেত্রে ওই ডাইকার্বনিল যৌগগুলো আসবে আরকি। আর আরেকটা হচ্ছে যদি আমরা ওই জিঙ্ক ব্যবহার না করলে জিঙ্ক ব্যবহার না করলে
উৎপন্ন যৌগ অ্যাসিডে রূপান্তর হবে, মানে জৈব অ্যাসিডে। ওকে, জৈব অ্যাসিডে রূপান্তর। আর ৩ নম্বরে হচ্ছে এটা দিয়ে আমরা ওই ত্রিবন্ধনের অবস্থান শনাক্ত করতে পারতেছি। ওকে, ত্রিবন্ধনের অবস্থান শনাক্ত করা যায়। আচ্ছা, তাহলে এবার আমাদের অ্যালকাইনের ওজনীকরণ গেল। ৩ নাম্বার বিক্রিয়া হচ্ছে জারণ, যেটা অ্যালকিনও দিত। অ্যালকিনের জারণ বিক্রিয়া আমরা দেখছিলাম ওই যে বেয়ার পরীক্ষাটা। এখানে ওই বেয়ার পরীক্ষাটাই দেখাবো। তো অ্যালকাইনের ৩ নাম্বার বিক্রিয়া সেটা হচ্ছে জারণ। তো অ্যালকিনের ক্ষেত্রে আমরা একটা টাইপেরই জারণ দেখছিলাম, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে সাথে ক্ষার দিছিলাম KOH, ক্ষারীয় জারণ যেটা। তো এই ক্ষেত্রে আমরা জারণটা আবার ২ টা টাইপের। অ্যালকাইনের ক্ষেত্রে ২ টা টাইপের জারণ সম্ভব। একটা হচ্ছে ক্ষারীয় জারণ আর একটা হচ্ছে অম্লীয় জারণ। তো ২ টাই আমরা দেখব। ফার্স্টে ক্ষারীয় জারণটা দেখতেছি। ১ নাম্বার হচ্ছে ক্ষারীয় জারণ। তো এটাকে আমরা সেই বেয়ার পরীক্ষাটা বলতেছি। এই ক্ষেত্রে আমরা যদি আ আমি আলাদা, আলাদা করে লিখতেছি। ১ম এ হচ্ছে যদি ইথাইন নেই, ইথাইন নেই আর সাথে ওই নরমালি KMnO4 যেটা আমরা অ্যালকিনের ক্ষেত্রে করছিলাম, আর KOH দিলে এখানে ২ টা জিনিস আসতো। একটা আসতো হচ্ছে ওই আ H2O প্লাস জায়মান অক্সিজেন এরকম আসতো। H2O প্লাস জায়মান অক্সিজেন। তো এরকম উৎপন্ন হওয়ার কথা এখানে। আ এটা এটার সাথে তো এটা তো অ্যাকচুয়ালি H2O2 এরকম একটা জিনিস। আগে এটা লিখিস না। আমি কিন্তু এটা মুছে আবার ঠিকঠাক ফাইনাল বিক্রিয়াটা লিখে দিব। এখন তো H2O2 এই পুরা জিনিসটা। তার মানে এটার ২ টা পার্ট ছিল। এই যে এটাকে এভাবে লেখা যায় OH, OH। তো এখানে যেহেতু ২ টা বন্ধন আছে এরকম একটা অবস্থা হওয়ার কথা। যে এইখানে OH, এইখানে OH, আবার এইখানে OH, এখানে OH এরকম হওয়ার কথা। ওকে, তো এখন আসি যে আমাদের তাইলে এইটা হওয়ার পরে আবার কি হইতো যে ওই পানি অপসারণ হইতো এখানে। এখানে একটা ব্যাপার ছিল যে পানি সরে যাইত। তো পানি যদি সরে যায় তাইলে এরকম হওয়ার কথা। আরেকটু দেখাচ্ছি সেটা হচ্ছে এটার OH আর এটার OH পানি আকারে সরে যাইতে পারে। এইটার OH আর এটার এই OH পানি আকারে সরে যাইতে পারে। তাইলে আসার কথা এরকম CHO, CHO এরকম আসার কথা। তো যেহেতু H2O2 আছে এইখানে এই যৌগে দ্রবণের মধ্যে, তাইলে ওই CHO, CHO মানে হচ্ছে ওই ২ টা যে অ্যালডিহাইড মূলক সে আরেকবার জারিত হয়ে যাবে। আরেকবার জারিত হয়ে যাবে। জারিত হয়ে গেলে কি উৎপন্ন হবে? COOH মানে হচ্ছে অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড হয়। 9-10 এ আমরা পড়ে আসছিলাম। অ্যালকোহলকে একবার জারণ করলে অ্যালডিহাইড হয়। অ্যালডিহাইডকে আরেকবার জারণ করলে অ্যাসিড হয়। এরকম ছিল। তাইলে এইটা যদি এরকম আগেই কিন্তু লিখিস না। এটা আমি ব্যাখ্যা করতেছি। এরকম আসার কথা যে এখানে আসার কথা এরকম CHO এই আগেরটার মতো। এটার মধ্যে আসার কথা এরকম। এরকম একটা যৌগ আসার কথা। কিন্তু যেহেতু দ্রবণের মধ্যে জারক আছে, তাহলে জারক এটাকে জারিত করলে আবার এটা কি হয়ে যাবে? COOH মানে অ্যালডিহাইড মূলক জারিত হলে অ্যাসিড হয়ে যায়। তো এটাও এরকম COOH। তার মানে আমরা ফাইনাল যৌগটা এটা পাবো। তো পরীক্ষায় আমরা সরাসরি এটাই লিখব। তো এটা কিভাবে লিখব? সবাই কি এটুক বুঝছিস? মানে নরমাল বিক্রিয়া যেটা হইতো, আমরা আগের দিন যে সংযোজন বিক্রিয়া দেখছিলাম যে এই বন্ধন আর এই বন্ধন ভেঙে যাইত। উপরে ২ টা পার্ট এসে বসছে এই OH, 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 OH। তাহলে এইখান থেকে এক অণু পানি, এখান থেকে এক অণু পানি যদি সরে যায় এরকম আসার কথা।
কিন্তু যেহেতু এখানে জারক আছে, জারক এই অ্যালডিহাইডকে আরেকবার জারিত করে অ্যালডিহাইড মূলককে অ্যাসিড মূলক বানায় ফেলছে। বুঝছিস কি সবাই? এটা হচ্ছে ব্যাখ্যা দিলাম। কিন্তু আমরা পরীক্ষায় লিখব কি? আমরা পরীক্ষায় লিখব জাস্ট এটুকু। লাস্টের প্রোডাক্টটা লিখব। COOH আর এই যে COOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। ওকে? তো আমার এখন দেখ সমতা যদি করতে যাই, আমি যেহেতু মাঝখানের প্রোডাক্টগুলা লিখি নাই, তাইলে আর আমার এইটুকু লেখা দরকার হচ্ছে না। কারণ এখানে C ২ টা আছে, এইখানেও C ২ টা আছে, এখানে H আছে, H আছে। এইখানে খালি আমার ৪ টা অক্সিজেন নতুন এক্সট্রা আসছে। সো এটাকে 4 জার্মান অক্সিজেন দিয়ে দিচ্ছি। ওকে? তাইলে আমাদের ইথাইনের সাথে যদি আমরা ক্ষারীয় জারণ ঘটাই, তাইলে সবসময় অক্সালিক অ্যাসিড পাবো। অক্সালিক অ্যাসিড। কুহ কুহ অক্সালিক অ্যাসিড। কেউ আবার এটাকে এভাবেও মনে রাখে, এই যে হুক্কু, যে যার যেমন ইচ্ছা। আগেরটা ছিল গ্লাইঅক্সাল, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এবং এই ক্ষেত্রে এটা কেন বেয়ার পরীক্ষা? কারণ এই যে এটার যে কালারটা থাকে, আই মিন গোলাপি বেগুনি বা শুধু বেগুনি যাই বলি, কখনো গোলাপিও লেখা থাকে। আচ্ছা, সেটা বর্ণহীন হয়ে যাবে যদি বিক্রিয়াটা হয়। তার মানে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে অসম্পৃক্ততা আছে, আই মিন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। কিন্তু এক্সাক্ট ত্রিবন্ধন আছে কিনা সেইটা আমরা জাজ করতে পারবো না। ওকে? আচ্ছা, এইটা গেল ক্ষারীয় জারণ। আচ্ছা, এটা তো শুধু ইথাইনের জন্য দেখাইলাম। বাকি ইথাইন গুলার ক্ষেত্রে বিক্রিয়াটা একটু ডিফারেন্ট হবে। সেটা কেমন হবে একটু দেখাচ্ছি। যদি আমি সরি, বাকি অ্যালকাইন গুলার ক্ষেত্রে আমরা যদি ইথাইন বাদে প্রোপাইন, বিউটাইন এরকম নেই, তখন আমি RC111CH এভাবে লিখতেছি যৌগ বিক্রিয়াটাকে। RC111CH মানে এইখানে আমরা আ এই ইথাইন বাদে প্রোপাইন, বিউটাইন অন্য কোনো অ্যালকিন 1 নিবো আরকি। অ্যালকাইন 1 নিবো। এটা হচ্ছে অ্যালকাইন 1 মানে হচ্ছে ১ নাম্বারে ত্রিবন্ধনটা আছে এরকম। অ্যালকাইন 1 ইথাইন বাদ দিয়ে। তাইলে তখন কি অবস্থা হবে? তখন বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি। একটু ডিফারেন্ট হবে। জায়মান অক্সিজেন KMnO4 KOH, যেটা উৎপন্ন হবে এই ক্ষেত্রে এই যে কর্নারের যে CH বা কর্নারের যে কার্বনটা আছে, এটা CO2 আকারে বের হয়ে যাবে। কর্নারের যে কার্বনটা আছে সেটা CO2 আকারে বের হয়ে যাবে। আর বাকি যে কার্বনগুলো আছে সেই কার্বন দিয়ে একটা অ্যাসিড উৎপন্ন হবে। তার মানে একটা কার্বন চলে যাচ্ছে। বাকি কার্বনগুলা নিয়ে অ্যাসিড। মানে এখানে R এর সাথে আরেকটা কার্বন ছিল। এই RCOOH। তার মানে ব্যাপারটা এরকম যে আমরা যদি এখানে আর এর জায়গায় যদি CH3 বসাই, সবাই একটু আগে লেখ তারপর বলতেছি। আর সাথে আমরা সমতা করার জন্য H2O দিতে পারি, না দিলেও সমস্যা নাই। ওই যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে তো H2O আসে। সেটা দেওয়া যাইত, অবশ্য না দিলেও সমস্যা নাই। আর এখানে সমতা আমি করি নাই, সমতা না করলেও সমস্যা নেই। ওকে, এবার আসতেছি যদি এটা প্রোপাইন হয়, যদি এটা এরকম প্রোপাইন হয় CH3, তাহলে কি অবস্থা হবে? আর এর জায়গায় CH3 আসবে। তার মানে আমি যদি প্রোপাইন নিয়ে বিক্রিয়াটা ঘটাই, তাহলে একটা কার্বন CO2 আকারে বের হয়ে যাবে ওই কর্নারেরটা, বাকি কার্বন দিয়ে একটা অ্যাসিড হবে, মানে ইথানোয়িক অ্যাসিড হবে। যদি বিউটাইন নিয়ে করি তাহলে পাবো হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড সাথে একটা কার্বন ডাই অক্সাইড। এখানে যদি সমতা করতে যাই, আমার কিন্তু এখন এই যে অক্সিজেন মিলানোর জন্য এখানে আবার ২ দেওয়া লাগবে। আর বাকি হাইড্রোজেন কয়টা হইছে? হাইড্রোজেন হচ্ছে, আচ্ছা যা হোক, সমতার দরকার নাই। যদি সমতা করতে যাই তাইলে আবার ওই যে H2O আনতে হইতে পারে। ক্ষারীয় ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়ায় যে আবার H2O আসে। এইসব বিক্রিয়ায় যখন আমি ওই যে এরোর উপরে প্রভাবকগুলা লিখে দেই, বলছি বিক্রিয়া সমতা না করলেও সমস্যা নাই। খালি মেইন প্রোডাক্ট গুলা লিখলেই হবে। আচ্ছা, এবার আসি আমরা যদি অ্যালকাইন ১ম এ দেখাইলাম কি ইথাইন, সেটার জন্য স্পেশাল একটা বিক্রিয়া ছিল যে অক্সালিক অ্যাসিড আসবে। যদি ইথাইন বাদে প্রোপাইন, বিউটাইন এরকম অ্যালকাইন গুলা নেই যার কর্নারে ত্রিবন্ধন আছে, তাহলে সেক্ষেত্রে কর্নারের যে কার্বনটা সেটা CO2 আকারে বের হয়ে যাবে। বাকি কার্বন নিয়ে অ্যাসিড হবে। ওকে? আর যদি আমি এরকম অ্যালকাইন নেই যে ২ সাইডেই মানে তার ত্রিবন্ধনটা মাঝে কোথাও, এরকম যদি অ্যালকাইন নেই, তাহলে লাস্ট হচ্ছে যদি আমরা এরকম অ্যালকাইন নেই,
এরকম অ্যালকাইন যদি নেই, মানে এবার ত্রিবন্ধনটা কর্নারে না, মাঝখানে কোথাও, তাহলে এরকম হইলে এই সাইডের কার্বনগুলা নিয়ে একটা অ্যাসিড পাবো, এই সাইডের কার্বনগুলা নিয়ে আরেকটা অ্যাসিড পাবো, মানে দুইটা অ্যাসিড পাবো। এবার পুরাটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই সাইডের কার্বনগুলা নিয়ে অ্যাসিড করতেছি একটা আর সি ডাবল এইচ, প্লাস ওই সাইডের কার্বনগুলা নিয়ে আর প্রাইম সি ডাবল এইচ। ওকে, দুইটা অ্যাসিড পাচ্ছি এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে কোনো সিও টু আসতেছে না, তার মানে সিও টুটা কখন আসতেছে? জাস্ট একদম কর্নারে যদি ট্রিপল বন্ডটা থাকে। তো এরকম একটা উদাহরণ, যেমন ধর আমরা এরকম বানাইলাম, এটা হচ্ছে CH3CH2, আর এটা ধর CH3। তাহলে আমাদের 5 কার্বনের একটা অ্যালকাইন, যেখানে ত্রিবন্ধনটা কর্নারে নাই, মাঝে আছে। তাহলে এই সাইডের কার্বনগুলো নিয়ে অ্যাসিডটা হবে, তার মানে 3 কার্বনের অ্যাসিড CH3CH2CH, আর ওই সাইডে হচ্ছে 2 কার্বন, 2 কার্বনের অ্যাসিড হবে। তো 1 কার্বন অলরেডি আছে, আর এই যে CH3। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে ক্ষারীয় জারণ। এবার যদি আমরা অম্লীয় জারণে যাই, সেটা সহজ, সেটার মধ্যে এত প্যাচ নাই। যদি আমরা এবার জারণটা অম্লীয় ভাবে করি, তাহলে কি অবস্থা হবে? মুছলাম এটা। 2 নাম্বার, সেটা হচ্ছে অম্লীয় জারণ। আমরা যদি অম্লীয় জারণ ঘটাই, মানে হচ্ছে আর সি ট্রিপল বন্ড সি এইচ, এখানে আর প্রাইমও থাকতে পারতো, মানে আমি আসলে কার্বন সংখ্যা বোঝানোর জন্য এভাবে লিখলাম। আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। এইটা যদি জারণ করি আমরা, এবার অম্লীয় জারণ করব, মানে ধর K2Cr2O7 আর হচ্ছে H2SO4। এই 19 এ এই জারকটা দেখে আসছিস তোরা, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। এটা দিলে আগের বার যেমন ইথাইনে একরকম, অ্যালকাইন 1 হইলে একরকম, আবার মাঝে মাঝে কোথাও ত্রিবন্ধন থাকলে আরেক রকম। এখানে কোনো ঝামেলা নাই। যে অ্যালকাইনই নেই না কেন আমি, সেটা মাঝে বন্ধন থাকুক, কর্নারে থাকুক, বা ওই ইথাইন হোক, যেটাই হোক, যতগুলা কার্বন আছে সবগুলা কার্বন মিলে একটা অ্যাসিড হবে। তার মানে এখানে আর সি, আরো দুইটা সি আছে, মানে হচ্ছে এই সবগুলা নিয়ে আমি একটা অ্যাসিড বানাচ্ছি, আর CH2COOH। এই হচ্ছে অবস্থা। তার মানে আমরা যদি এই ক্ষেত্রে ইথাইন দিয়ে শুরু করি, তাহলে পাবো ইথানোইক অ্যাসিড। প্রোপাইন দিয়ে শুরু করলে, মানে ধর এটা যদি প্রোপাইন হয়, এটা যদি হয় CH3C ট্রিপল বন্ড CH, অম্লীয় জারণ করলে এটা জাস্ট CH3CH2COOH। এখানে আমি কিন্তু সমতা করি নাই। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের খালি জাস্ট চেঞ্জ হচ্ছেটা কি, ওই যতগুলা কার্বন আছে সেই কয়টা কার্বন দিয়ে আমি অ্যাসিড বানাবো। এইখানে যৌগটায় যদি 4টা কার্বন থাকে, 4টা কার্বন অ্যাসিড বানাবো, 5টা থাকলে 5। বন্ধন কোথায় আছে সে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ওকে, সেটা কখন? অম্লীয় জারণের ক্ষেত্রে। ওকে, এই দুইটা জারণ একটু মনে রাখিস। ওকে, এবার আমরা অ্যালকাইনের 4 নাম্বার বিক্রিয়ায় যাচ্ছি, সেটা হচ্ছে পলিমারকরণ। একটু ওয়েট। এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, প্রায় পরীক্ষায় আসে, এবং উদ্দীপকে কমন একটা উদ্দীপক এটা দেওয়া থাকে। আহ, এই বিক্রিয়াটাতে আমরা আগের দিন অ্যালকিনের পরিমাণ, মানে আর কি লাস্ট যে অ্যালকিনের যখন পড়ছিলাম, অ্যালকিনের পলিমারকরণ পড়ছিলাম, যে ইথিন থেকে পলিথিন। এরকম যদি আমরা ইথাইন নেই, তো তার আগে একটা গল্প বলি। তো গল্প দিয়ে মনে রাখলে মনে থাকবে বেশি। ধর আমাদের এই ব্যাচের মধ্যে অবশ্য লেট কামার কি কেউ আছে? লেটে কে আসতো? সাজিদ কি লেট করতো? আচ্ছা, আমরা ধরলাম যে আহ, সাজিদই লেট করে আসে। ওকে, এরকম লেট কামার কেউ একজন। তো
এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে ইথাইন প্রস্তুত করে। এই ইন্ডাস্ট্রিটা ইথাইন প্রস্তুত করে এবং পাশে এটা আরেকটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে এই ইন্ডাস্ট্রি থেকে ইথাইন নেয়, যেটা তাদের ইন্ডাস্ট্রিতে কাঁচামাল হিসেবে ইউজ করে। তার মানে এই ইন্ডাস্ট্রি ইথাইন উৎপন্ন করবে আর ওই ইন্ডাস্ট্রিকে পাঠাবে। তাহলে ইথাইন হচ্ছে একটা গ্যাস। তো এই গ্যাসকে যদি পাঠাইতে হয়, সবচেয়ে সহজ হয় কি যে পাইপলাইন দিয়ে পাঠাবে আর কি, পাইপের মধ্যে দিয়ে পাঠাবে। তাইলে ওদের এই ইন্ডাস্ট্রি থেকে যে ইথাইন গুলো উৎপন্ন হয় সেটা এই আন্ডারগ্রাউন্ড দিয়ে পাইপের মাধ্যমে পাশের ইন্ডাস্ট্রিতে সাপ্লাই দেওয়া হয়। ওকে, এই ইন্ডাস্ট্রির কাজ হচ্ছে এটা, ইথাইন উৎপন্ন করে ওখানে সাপ্লাই দেওয়া। এবং যে পাইপ দিয়ে সাপ্লাই দেওয়া হয় সেটা হচ্ছে লোহার পাইপ। এখন সাজিদ এই ইন্ডাস্ট্রিতে জব করতেছে, আই মিন যে ইন্ডাস্ট্রিটা ইথাইন উৎপন্ন করে। তো এখন যেটা হইছে, ও আহ, একদিন ঘুমের কারণে সে ঠিক টাইমে অফিসে জয়েন করতে পারে নাই আর কি, যাইতে পারে নাই। তো তাতে ইন্ডাস্ট্রির যে বস, সে তাকে বেশ ভালো রকম ঝাড়ি মারছে এবং একই সাথে তাকে পুরাপুরি চাকরি থেকে বরখাস্তই করে দিছে। ওকে, তো এখন কথা হচ্ছে সাজিদ অ্যাটেম্প নিছে যে সে এর একটা শেষ দেখবে, আই মিন বসকে একটা শিক্ষা দিবে আর কি। তো তার জন্য না, সাজিদ মনে হয় এটা মানবে না। তো এরপরে তারপরে এখন সাজিদ যেটা করবে, সাজিদ কি করছে, সে সে ভালো কেমিস্ট্রি পারে, সে জানে কি কাহিনী ঘটানো যায় কত সহজে, মানে ওই যে সাপ মারবে কিন্তু লাঠি ভাঙবে না এরকম একটা অবস্থা। সে কি করবে, সে ইয়া করছে, সুড়ঙ্গ খুঁড়ছে আর কি। তো এই সুড়ঙ্গ খুঁড়ে, শুধু সুড়ঙ্গ খুঁড়ছে তা না, সে সাথে একটা হিটারও নিয়ে গেছে। তো হিটার নিয়ে গিয়ে এইখানে গিয়ে পাইপটাতে তাপ দিচ্ছে বসে বসে। এটা হচ্ছে আমাদের সাজিদ, হিটার নিয়ে তাপ দিচ্ছে ওখানে। তো এই তাপটা হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। তো এরপরে সে মিহাদকে ফোন দিছে, মিহাদকে ফোন দিছে যে দোস্ত একটু টিভিটা অন করতো, কোনো খবর আছে কিনা। তো টিভি অন করে মিহাদ দেখে যে ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রির আর ওই ইন্ডাস্ট্রির মধ্যে মারামারি লেগে গেছে, আই মিন লেবারদের মধ্যে। এবং এই ইন্ডাস্ট্রি, আই মিন যেটা সাজিদের ইন্ডাস্ট্রির যে বস ছিল, সে তার মাথা ফাটাই দেওয়া হয়েছে। তো সাজিদ এখন চিল, তার কিন্তু কাজ হয়ে গেছে, কেউ কিচ্ছু জানে না। তো এখন এই ব্যাপারটা কি কাহিনী হইল, এখানে অ্যাকচুয়ালি কি কাহিনী হইল যে দুই ইন্ডাস্ট্রির মধ্যে মারামারি লেগে গেল আহ, শুধুমাত্র তাপ দেওয়ার কারণে। যে ব্যাপারটা হয়েছে, এই ইন্ডাস্ট্রি দিয়ে যখন ইথাইন উৎপন্ন করে এই লোহার পাইপের মধ্যে দিয়ে পাস করা হচ্ছিল, এই পাইপটাকে যখন তাপ দেওয়া হয়েছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে, তখন এই ইথাইন গুলা এই লোহা আয়রন প্রভাবকের উপস্থিতিতে এই লোহার পাইপের মধ্যেই ইথাইন অণুগুলো একসাথে হয়ে পলিমার হয়ে ওই সাইডে বেনজিন আকারে বেরোয় আসছে। তার মানে এই ইন্ডাস্ট্রিতে ইথাইন আসার কথা, এসে প্রবেশ করতেছে বেনজিন, এবং বেনজিন হচ্ছে বিষাক্ত গ্যাস। সো ওইটায় ওখানকার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছে এবং তারা এই কারণে এই দুই ইসের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, যে এটা একটা ষড়যন্ত্র অংশ, এরকম ব্যাপার স্যাপার। তো যা হোক, তাইলে আমাদের এটা আশা করি আর কখনো ভুল হবে না। তাহলে বিক্রিয়াটা কিরকম, এই ইথাইন 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যদি তাপ দেওয়া হয় লোহার পাইপের মধ্যে দিয়ে ইথাইনকে পাস করে, তার মানে এটা একটা লোহার পাইপ, আয়রন পাইপ। এই আয়রন পাইপটাকে আমি 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে তাপ দেব, আর এই দিক দিয়ে ইথাইন পাস করব, ইথাইন গ্যাস পাঠাবো, ওই দিক দিয়ে বেরোয়ার সময় বেনজিন হয়ে বেরোয় আসবে। ওকে, এই দিক দিয়ে আমি বেনজিন পাবো। তো বেনজিনটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, বেনজিনে জানি 6টা কার্বন থাকে, সো এখানে সমতার জন্য 3 অণু ইথাইন লাগবে। তো আমি বেনজিনটা কিভাবে হচ্ছে ওটা একটু এঁকে দেখাই।
যে অ্যাকচুয়ালি কিভাবে ইথাইন থেকে বেনজিনটা হইল। এটার জন্য একটু আমি এটাকে ঢং করে আঁকতেছি। এই ইথাইনের ১ অণু, ইথাইনের ২ টা অণু, আর এই সাইডে ইথাইনের ৩ নাম্বার অণুটা। এখন যে ব্যাপারটা হইছে, এই প্রত্যেকটা ইথাইনের একটা, একটা করে বন্ধন ভেঙে গেছে ওই তাপে। তাইলে এইখানে ফুল বন্ধনটা ভেঙে অর্ধেক আর অর্ধেক বন্ড হইছে। এইখানকার বন্ধনটা ভেঙে এরকম হাফ, হাফ। এইটা ভেঙে এরকম হাফ। তারপরে এই হাফ, হাফ গুলো একসাথে হয়ে ফুল বন্ড হয়ে গেছে। এই যে CH, 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 সব CH, আর হচ্ছে একটা সিঙ্গেল, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল, একটা ডাবল বন্ড। এটা হচ্ছে বেনজিনের গঠন। তাহলে আমরা ইথাইন থেকে বেনজিন পাইতে পারি। সেটা পলিমারকরণ বিক্রিয়া হইলো ৩ টা আ ইথাইন অণু একসাথে হয়ে বেনজিন গঠন হইল। আচ্ছা, এই বিক্রিয়াটা আমরা চাইলে যদি ইথাইন না ইউজ করে আমরা যদি এটা প্রোপাইন ইউজ করি, যদি এটা প্রোপাইন হয়, অবশ্য সেই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা আর প্রভাবকটা একটু চেঞ্জ করা লাগবে। আচ্ছা, আমার ফোন আসতেছে। তো তাপমাত্রা প্রভাবকটা একটু চেঞ্জ করা লাগবে, তখন যেটা আসবে, তো এটা আমি লিখলাম না। তো তখন এই যে এই CH3 টা এগুলা এরকমই ঠিকঠাক থাকবে, আর এখানে যে এক্সট্রা একটা CH3 ছিল ওইটা এটার সাথে থাকবে আর কি। তো এরকম একটা অবস্থা, এই প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে CH3 থাকবে। সরি, ভুল করে ফেলছি। এখানে একটা CH3, যে এইটার সাথে এরকম, এইটার সাথে একটা CH3, তাইলে সেটাকে এই সাইডে দিচ্ছি। এরকম এই পুরা অণুটার সাথে একটা CH3, মানে এই যে CH3 C ট্রিপল বন্ড H যে ছিল, ওকে। তো এরকম যৌগ পাবো। সহজে যদি এটাকে দেখাই, তাহলে এটা দেখতে অনেকটা এরকম, বেনজিন আর ৩টা CH3। সরি। ওকে, এরকম কিছু একটা। আচ্ছা, এটার অবশ্যই একটা নাম আছে। এটার নাম হচ্ছে মেসিটাইলিন। আর্জেন্টিনার ফ্যান আছে কেউ এখানে? অথবা আমরা ওই যে ট্রাইমিথাইল বেনজিনও বলতে পারি। ৩ টা মিথাইল আছে তো, ট্রাইমিথাইল বেনজিনও বলতে পারি। পজিশন গুলা কিভাবে বলবো? ধর যেকোনো একটাকে ১ দিয়ে শুরু করবে, এটা ১, ২, ৩, ৪, ৫, ৬, তাইলে হচ্ছে ১, ৩, ৫ ট্রাইমিথাইল বেনজিন। ওকে, তাইলে তোরা এক কাজ কর, পরের বিক্রিয়াটায় যাওয়ার আগে তোরা আরেকবার একটু জয়েন দে। সবাই আমার কথা ঠিকঠাক মতো শুনতেছিস? আচ্ছা। তো আমরা অ্যালকাইনের লাস্ট বিক্রিয়াটাই দেখতেছি। আমরা অ্যালকিনের মধ্যে ৪ টা বিক্রিয়া পড়ছিলাম। অ্যালকিনের ৪ টা বিক্রিয়ার ১ম টা ছিল সংযোজন, তারপরেরটা ছিল আ জারণ, তারপরটা ছিল ওজনীকরণ, তারপরে ছিল পলিমারকরণ। আমরা অ্যালকাইনের মধ্যেও কিন্তু এই ৪ টা বিক্রিয়া দেখে ফেলছি। এখন অ্যালকাইনের আরেকটা এক্সট্রা বিক্রিয়া আছে। তো এই বিক্রিয়াটা আ বলার আগে একটু আমি একটা ছোট্ট কোয়েশ্চেন বলে দেই, যেটা পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে, এই অ্যালকেন সে কি ছিল? সে ছিল হচ্ছে নিষ্ক্রিয়। আই মিন সহজে বিক্রিয়া দিতে চাইতো না। প্যারাফিন ছিল। আর অ্যালকিন সে হচ্ছে আ ওই দ্রুত বিক্রিয়া দিত। বাট তার কোন রকম অ্যাসিড ধর্ম ছিল না। ওকে? আর অ্যালকাইন সে অম্লধর্মিতা দেখায়। অ্যালকাইন অম্লধর্মী, এই কোশ্চেনটা আ আসবে পরীক্ষায়। আই মিন খ নাম্বারের জন্য, কখনো গ নাম্বারের জন্য আসে। অ্যালকাইনের অম্লধর্মিতা ব্যাখ্যা করতে বলে। ওকে? তো আমরা লাস্ট বিক্রিয়াটা ওই এটাই দেখব। তবে তার আগে এই জিনিসটা একটু বলে নেই যে অ্যালকাইন কেন অম্লধর্ম দেখাচ্ছে। আমরা আমরা যখন ওই যে ৩ নাম্বার চ্যাপ্টারে যখন দেখে আসছি, সংকরণ দেখে আসছি, তখন আমরা এটা পড়ছিলাম, এবং একই সাথে তড়িৎ ঋণাত্মকতা একটা ব্যাপার পড়ে আসছিলাম। তো একটা যৌগ অ্যাসিড হিসেবে কাজ করে কখন? যখন তার মধ্যে আ
ওই সে H কে H প্লাস আকারে ছেড়ে দিতে পারে, তখন আমরা তাকে অ্যাসিড বলি। তো অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন এই ৩টা যৌগের মধ্যেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাইড্রোজেন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে। কিন্তু সবাই তারা চাইলেই H প্লাসটা ত্যাগ করতে পারতেছে না। কারণ এই যে একটা অ্যাসিড থেকে যখন H প্লাস ত্যাগ করবে, উফ, ফোন আসতেছে বারবার। একটা অ্যাসিড যখন H প্লাস ত্যাগ করবে, কেন একটা অ্যাসিড H প্লাস ত্যাগ করতো? ওই ২টা আ পরমাণুর মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার অনেক বেশি পার্থক্য থাকলে তখন এই বন্ধনের ইলেকট্রনটা, এই তড়িৎ ঋণাত্মক এই একজোড়া ইলেকট্রন যেটা ছিল সেটা ওই Cl এর দিকে বেশি সরে যাইত। ফলে এই হাইড্রোজেনটা তখন H+ আকারে বেরিয়ে আসতো। বন্ধনটা ভেঙে যেত। তাইলে এখন এই যে অ্যালকেন, অ্যালকিন এদের সাথেও কিন্তু এই যে এই কার্বনের সাথে হাইড্রোজেন গুলা থাকে। এবং এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এই যে একজোড়া বন্ধন যে ইলেকট্রন, কিন্তু এখানে কার্বন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মতার পার্থক্য প্রায় আ মানে আরকি পয়েন্ট, একটা হচ্ছে কার্বনের হচ্ছে 2 পয়েন্ট, হাইড্রোজেনের ছিল 2.1 আর কার্বনের হচ্ছে 2.4। সো সেটা কার্বনের 2.4 ছিল না 5 ছিল? দাঁড়া একটু দেখে নিই। 2.5। সো সেটা তড়িৎ ঋণাত্মতার পার্থক্য অনেক কম। সো এই বন্ধনের পোলারিটি নাই। অপোলার একটা বন্ধন। বিশুদ্ধ না বাট অপোলার। সো এই কারণে এই বন্ধনটা সহজে H+ ছেড়ে দিবে। এটা হয় না। কিন্তু এখন আ এই ৩ টা কার্বনের মধ্যে সবগুলা কার্বনের ক্যারেক্টার একরকম না। কারণ এই কার্বনটা যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হইছে তখন এই কার্বনের সংকরণটা ছিল, এই কার্বনের সংকরণটা ছিল sp3। এই কার্বনটা sp3 সংকরণে সংকরিত ছিল। তার মানে এইখানে কার্বনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার আগে তার বাইরের শেলে যে ৪ টা অরবিটাল ছিল 2s, 2px, 2py, 2pz, সেই ৪ টা অরবিটাল একসাথে মিশে নতুন একটা অরবিটাল বানাইছিল। শঙ্কর অরবিটালগুলা দেখতে এরকম হইতো। আমরা এগুলা পড়ে আসছি। আ দেখতে সবসময় শঙ্কর অরবিটাল দেখতে এরকম হইতো। যে এক সাইডের লোবটা অনেক ছোট হইতো, আরেকটা বড় হইতো। তো এইটা দেখতে কেমন হবে সেটা ডিপেন্ড করবে কয়টা s মিশছে, কয়টা p মিশছে। এখানে আ ৪ টা অরবিটাল মিশছে। তার মধ্যে s ১ টা, p ৩ টা। তার মানে নতুন যে অরবিটাল হইছে তার মধ্যে কার চরিত্র বেশি থাকবে? P এর চরিত্র না S এর চরিত্র? P এর চরিত্র বেশি থাকবে। তার মানে এই ক্ষেত্রে আ অরবিটালটা দেখতে, এই সংকরণের অরবিটালটা দেখতে অনেক বেশি, এই যে P দেখতে তো অনেকটা এরকম আর S তো গোলাকার। সো P এর আকৃতির শেপটা একটু বেশি আসবে। ওকে? আর এইখানে যে কার্বনটা ছিল সেটা হচ্ছে sp2 সংকরণ। এইটায় আ S এর পার্সেন্টেজ একটু বেড়ে গেছে। মানে হচ্ছে এইখানে যদি S এর চরিত্র চিন্তা করি, আচ্ছা আমি এখানে লিখতেছি পার্সেন্টেজ। মানে S এর পার্সেন্টেজ এখানে আ ফিফ 25% আর বাকি 75% হচ্ছে, মানে টোটালটা যদি আমরা ১০০ ধরি, 75% হচ্ছে P, S এর পার্সেন্টেজ হচ্ছে 25। আর এখানে হচ্ছে ২ টা P, ১ টা S মিশছে। তার মানে এবার S এর পার্সেন্টেজটা একটু বেড়ে গেছে। টোটাল ৩ টা অরবিটালের মধ্যে একটা মানে 1/3 আরকি। 1/3%, 1/3 ইনটু 100% আরকি। তাতে আমাদের এটা আসবে 33.33% আরকি। তাহলে এখানে S এর চরিত্রটা আরেকটু বেড়ে গেছে। এই অরবিটালটা, এইখানে যে শঙ্কর অরবিটালটা, এই কার্বনের যে বাইরের যে শঙ্কর অরবিটালটা, ওটা দেখতে একটু গোল হবে। ওকে? এটার তুলনায়। কারণ S এর চরিত্রটা একটু বেড়ে গেছে। আর S গোলাকৃতি ছিল, ওই যে গোলক আকৃতি ছিল। আর এটা হচ্ছে sp সংকরণ। এখানে কার্বনটা sp সংকরিত। তাইলে এইটার যে শঙ্কর অরবিটালটা আসবে, এটা অনেকখানি s অরবিটালের মতো দেখা যাবে। এটা অনেকখানি s অরবিটালের মতো দেখা যাবে। ওকে? তাইলে এই ক্ষেত্রে আমাদের আ আ যে S এর পার্সেন্টেজটা সেটা হচ্ছে 50%। 50% S এইখানে আসছে। তাইলে এখন এই যে S চরিত্র যত বাড়ে, একটা কার্বনের তড়িৎ ঋণাত্মকতা আর সেম থাকবে না তখন। তড়িৎ ঋণাত্মক, কারণ এখানে ৩ টা কার্বনের অবস্থা সেম না। তাদের চারপাশের পরিবেশ এনভায়রনমেন্ট একরকম না। যত S পার্সেন্টেজ বাড়তে থাকে তড়িৎ ঋণাত্মকতা তত বাড়তে থাকে। তো এইদিকে S চরিত্র যত বাড়ে তড়িৎ ঋণাত্মকতা তত বাড়ে। এটা অবশ্য আমি তড়িৎ ঋণাত্মকতা পড়ানোর সময় মনে হয় ওখানে বলছিলাম, লিখে দিছিলাম। S চরিত্র বৃদ্ধির সাথে বা ওই যে S পার্সেন্টেজ যেটাই বলি না কেন, বৃদ্ধির সাথে তড়িৎ ঋণাত্মকতা EN যেটা ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তার মানে
এই কার্বনটার তরিৎচুইয়াত্ততা যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে এবং সেই কারণে এইখানে যে হাইড্রোজেনটা থাকবে এই হাইড্রোজেনের আর কার্বনের মধ্যে যে একজোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে, যদিও সেইটা সমানভাবে শেয়ার হচ্ছিল এতক্ষণ, এখন যেহেতু তরিৎচুইয়াত্ততা অনেক বেড়ে গেছে তার, কারণ তার এস এর পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে, এই জোড়াটা এর দিকে অনেকটা সরে আসবে, ফলে এই হাইড্রোজেনটা ইজিলি বের হইতে পারে। ওকে, তার মানে ত্রিবন্ধনের সাথে যদি কোনো কার্বন যুক্ত থাকে, সেই কার্বনটার সাথে যদি কোনো হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেন আই মিন সেই কার্বনটা তখন ওই হাইড্রোজেনটার যে সাথে শেয়ার করা ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টানবে তরিৎচুইয়াত্ততা বেশি হওয়ার কারণে, এবং এই এইচটা তখন বের হয়ে যাইতে পারবে ওখান থেকে। তার মানে এই রকম অ্যালকাইন গুলা, তো অ্যালকাইন নরমালি দেখতে কিরকম? অ্যালকাইন নরমালি দেখতে তো এরকম ছিল, আর সি ট্রিপল বন্ড সি আর প্রাইম এভাবে লেখা যাইতো, অথবা আর সি ট্রিপল বন্ড সি এইচ এভাবে লেখা যাইতো। তার মানে একটা হচ্ছে অ্যালকাইন ওয়ান যেখানে ত্রিবন্ধনটা কর্নারে থাকবে, আর আরেকটা হচ্ছে অন্য যে কোনো অ্যালকিন যেখানে ত্রিবন্ধন মাঝে কোথাও থাকবে। কিন্তু একমাত্র অ্যালকাইন ওয়ানের মধ্যেই কিন্তু ত্রিবন্ধনের সাথে যে কার্বনটা আছে তার সাথে হাইড্রোজেন আছে, তার মানে এই হাইড্রোজেনটা বের হয়ে যেতে পারবে। তার মানে এই অ্যালকাইন ওয়ান তারা অম্লধর্মিতা দেখাইতে পারবে, অ্যালকাইন ওয়ান অম্লধর্মী। অন্য অ্যালকাইনগুলো কিন্তু পারবে না, কারণ তাদের এই সি এর সাথে দেখ হাইড্রোজেন নাই, কারণ অলরেডি তাদের 4টা হাত ফিল আপ হয়ে গেছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখা লাগবে। তাহলে শুধু অ্যালকাইন অম্লধর্মী না বলে আরো বেটার হয় যদি আমরা বলি অ্যালকাইন ওয়ান অ্যাকচুয়ালি অম্লধর্মী, অ্যালকাইন টু থ্রি এগুলা কিন্তু অম্লধর্মী হবে না, কারণ তাদের সেই কার্বনটার সাথে হাইড্রোজেন নাই। তো এইটার যে ব্যাখ্যাটা আমি বলেই দিছি সবকিছু, তো বই থেকে বইয়ে ছোট্ট করে ব্যাখ্যার মতো করে লেখা আছে, ওটা একটু তুলে নিবি বা গাইডের হেল্প নিতে পারিস ইচ্ছা। তার মানে আমরা এখন ওই এটাই দেখব, আমাদের যে 5 নাম্বার বিক্রিয়াটা অ্যালকাইনের যে বিক্রিয়া পড়তেছিলাম এটা দিয়ে আজকে আমরা পড়া শেষ করব। সেটা হচ্ছে অ্যালকাইন যে অম্লধর্মিতা দেখাচ্ছে, অ্যালকাইন যে হাইড্রোজেন ছেড়ে দিতে পারতেছে, ক্ষারের সাথে বিক্রিয়া দিতে পারতেছে, সেগুলো আমরা একটু দেখব। তাহলে লাস্ট হচ্ছে অ্যালকাইনের বিক্রিয়া। এটা কিন্তু মাঝখানে একটা কোশ্চেন ছিল, ওকে, যে অ্যালকাইনের অম্লধর্মিতা ব্যাখ্যা করো, অথবা অ্যালকাইন কেন অম্লধর্ম দেখায়। তো অ্যালকাইনের বিক্রিয়ার 5 নাম্বার বিক্রিয়া, আই মিন ওই পলিমারকরণের পরের বিক্রিয়া, সেটা হচ্ছে অম্লধর্মিতা। ওকে, এই বিক্রিয়াটা আমরা দুইটা ভাবে দেখব। একটা হচ্ছে নরমাল, যেটা আর কি আমাদের এই, আচ্ছা ওই সোডিয়ামের সাথে পরে দেখতেছি। আচ্ছা, প্রথমে যেটা কমন যে দুইটা আসে, একটা হচ্ছে আমরা এটার সাথে বিক্রিয়া করব ক্ষারীয় বা অ্যামোনিয়া যুক্ত, আচ্ছা এইভাবে লিখি, অ্যামোনিয়া যুক্ত সিলভার ক্লোরাইড, বা অ্যামোনিয়া যুক্ত সিলভার ক্লোরাইড, বা অ্যামোনিয়া যুক্ত কপার ক্লোরাইড আর কি, বা কিউপ্রাস ক্লোরাইড সেটাকে বলে। আচ্ছা, সিলভার ক্লোরাইড না, সিলভার নাইট্রেট ক্লোরাইড, আর হচ্ছে বা অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্বারা, আমরা দুইটা দিয়ে দেখব। হ্যাঁ, আমরা এমন একটা যৌগ, সেটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত, মানে সেটা একটা ক্ষারধর্মী যৌগ, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেট তার সাথে অ্যামোনিয়া যুক্ত অবস্থায় আছে। তো আমরা ওই যে জটিল যৌগ দেখছিলাম, এটা ওই টাইপের জটিল যৌগ। এই যে এখানে অ্যাকচুয়ালি এটা জটিলায়ন আকারে আছে, এটুক প্লাস এটুক মাইনাস। তো এটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। তার মানে সিলভার নাইট্রেট দ্রবণের সাথে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যুক্ত করি, তাহলে এরকম হবে, সিলভার নাইট্রেট অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ পাবো আমরা। তো এইটার সাথে আমরা অ্যালকাইনের বিক্রিয়া দিব। তো অ্যালকাইন ওয়ানই কিন্তু নিতে হবে আমার, কারণ আমাদের অ্যালকাইন ওয়ান ছাড়া অন্য কোনো অ্যালকাইন গুলা এই বিক্রিয়া দিবে না। আমরা একটু আগে ব্যাখ্যাটা দেখে আসছি। তো এখন এটার সাথে যদি বিক্রিয়া দিই কি অবস্থা হবে, আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি, কিন্তু পরীক্ষায় তো লিখবি সরাসরি। আমরা বলছি অলরেডি যে এই এইচটাও ছেড়ে দিতে পারে, তাহলে এই এইচটা সরে যাবে। অ্যাসিড কি করে, অ্যাসিড এইচ প্লাস ত্যাগ করে, এবং অ্যাসিড যে এইচ প্লাস ত্যাগ করে ওখানে গিয়ে আরেকটা ধাতব
মৌল এসে বসে, যেমন HCl যখন H+ ছেড়ে দিত, ওখানে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে Na এসে বসতো, মানে সোডিয়াম এসে বসতো। তাহলে এখানে এই সিলভার পার্টটা এসে বসবে। তাহলে কি কাহিনী হবে দেখাচ্ছে, R C ট্রিপল বন্ড C, এখানে সি এর সাথে সিলভার এসে বসবে। এটাকে এভাবে লেখা যায়, আবার চাইলে এই ডট দিয়েও লেখা যায়। এটা অ্যাকচুয়ালি এভাবে আছে, এইটুকু মাইনাস আর এই সিলভারটা প্লাস, এভাবে ইচ্ছা লিখলেই হলো। এটা পাবো, এটার নাম হচ্ছে সিলভার অ্যালকাইনাইড। ওকে, অ্যালকাইন থেকে অ্যালকাইনাইড, সিলভার অ্যালকাইনাইড। তো আমার যে এইচটা চলে গেল, এইচটা কার সাথে গেছে আমরা একটু ভেঙে দেখার চেষ্টা করি যে এইচটা অ্যাকচুয়ালি কার সাথে গেল। এইচটা গেছে এই যে নাইট্রেটের সাথে। তার মানে উৎপন্ন হয়েছে কি, প্রথমে এই এইচটা বেরোয় আসলো, এখানে গিয়ে সিলভার বসলো, আর এইচটা গিয়ে এখন কার সাথে যুক্ত হবে, ওই নাইট্রেটের সাথে, কারণ নাইট্রেটটা ছিল হচ্ছে, আচ্ছা আমি যদি গঠনটা আরেকটু ভেঙে লিখি বুঝতে হয়তো সুবিধা হবে। এখানে এই সিলভার দুইটা অ্যামোনিয়াকে ধরে রাখছিল, যদিও এখানে ইয়া বন্ধন দিয়ে, আই মিন সন্নিবেশ বন্ধন, আমি ওভাবে না দেখে নর্মালি ভাবে দেখাচ্ছি। এরকম একটা অবস্থা ছিল। ওকে, এই পুরাটা, আচ্ছা ওভাবে দেখাইলাম পুরাটা, এরকম একটা অবস্থা ছিল। তো এখন এখানে যেটা হয়েছে, সিলভারটা তো চলে আসছে, সিলভার এসে এখানে বসে গেছে। তাহলে এইচটা এখন আলাদা হয়ে গিয়ে এইচ কাকে ধরবে, ওই নাইট্রেটকে গিয়ে ধরছে। তাহলে কি পাবো, HNO3 পাবো। তার মানে একটা অ্যাসিড উৎপন্ন হয়েছে। আচ্ছা, অ্যাসিড উৎপন্ন হয়েছে, আর সিলভার তো চলে গেছে কার সাথে, এইখানে চলে আসছে। এখন আছে কি, আছে হচ্ছে একটা অ্যাসিড আর 2 অণু অ্যামোনিয়া। তার মানে একটা অ্যাসিড আছে আর ক্ষার আছে। ক্ষার আর অ্যাসিড থাকলে বিক্রিয়ায় কি হবে, লবণ পানি উৎপন্ন হবে। তো এখানে আই মিন যদি শক্তিশালী, যদিও এটা দুর্বল ক্ষার, তো তাহলে এই ক্ষেত্রে আমাদের যে উৎপন্ন যৌগটা কি অবস্থা হবে, যে এই নাইট্রেট 2 অণু পাইছি, তাইলে এক অণু এর সাথে বিক্রিয়া করবে কিভাবে, এই NH4, মানে NH3টা কি করবে, H+ নিবে, NH4+ হয়ে যাবে, আর ওখানে নাইট্রেট আছে। তার মানে আমি পাবো ওইটুকে অ্যামোনিয়াম নাইট্রেট, মানে লবণ হইলো অ্যামোনিয়া আর অ্যাসিডের বিক্রিয়ায়। পানি হয় নাই কেন, কারণ এটা শক্তিশালী ক্ষার ছিল না, দুর্বল ক্ষার ছিল, তো শুধুমাত্র লবণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, আর এখনো অ্যামোনিয়া কিন্তু রয়ে গেছে, সেই অ্যামোনিয়াটা এই বেরোয় আসছে। তার মানে বিক্রিয়াটা চাইলে তোরা মুখস্থ করতে পারিস, কিন্তু অ্যাকচুয়ালি বুঝেই মনে রাখা যায়। তাহলে কি কাহিনী হলো, ফার্স্টে এইচ এর জায়গায় বসছে সিলভার, পরে একটা হাইড্রোজেন যে বেরোয় গেছে সেটা গিয়ে নাইট্রেটের সাথে যুক্ত হয়েছে, একটা অ্যাসিড উৎপন্ন হয়েছে। দুইটা অ্যামোনিয়া যেহেতু ফাঁকা পড়েছিল, সেই একটা অ্যামোনিয়ার সাথেও বিক্রিয়া করছে, কারণ এক অণু অ্যামোনিয়ার সাথে এক অণু নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সমতা করতে গেলে আমরা। তাহলে এখানে আসছে অ্যামোনিয়াম নাইট্রেট লবণ, আর ওই একটা অ্যামোনিয়া সেইটা আলাদা রয়ে গেছে, সেটা গ্যাস আকারে বেরোয় আসবে এই বিক্রিয়া। এবং এখানে যে যৌগটা উৎপন্ন হবে, এই যৌগটার একটা সাদা সাদা অধক্ষেপ পাবো আমরা। ওকে, তো এই বিক্রিয়া দিয়ে আমরা এইটা যে অ্যালকাইনের অ্যাসিড ধর্মের একটা প্রমাণ পাচ্ছি, আবার একই সাথে এটা যে অ্যালকাইন 1 সেটাও কিন্তু প্রমাণ পাচ্ছি। আমাকে একটা অ্যালকাইন দিয়ে বললো এটা, এটার ত্রিবন্ধনটা কি কর্নারে আছে না মাঝে কোথাও আছে। আমি এই বিক্রিয়া দিয়ে যদি সাদা পদক্ষেপ পাই, তাহলে বুঝে যাবো এটার ত্রিবন্ধনটা অবশ্যই কর্নারে আছে, নাইলে এই বিক্রিয়াটা দিত না। সবাইকে এটুকু বুঝছিস, না আমি বুঝছিস? ওকে, আচ্ছা তাহলে এইটার জাস্ট আমি যদি ইথাইন হয় তখন কি অবস্থা হবে একটু খেয়াল কর। যদি এটা ইথাইন হয়, তাহলে এইবার হাইড্রোজেন কিন্তু দুই জায়গা থেকে যেতে পারবে, এটা থেকেও যাবে এটা থেকেও যাবে। তাহলে এই যে দুই জায়গা থেকে হাইড্রোজেন চলে যাবে, তার মানে দুই জায়গায় দুইটা সিলভার এসে বসবে। তাহলে আমি সমতার জন্য 2 দিচ্ছি এখানে। তাহলে এখানে একটা সিলভার এসে বসবে, ওখানে আরেকটা সিলভার এসে বসবে, ডট দিয়ে দিলাম। এটার নাম হবে সিলভার ইথাইনাইড। ওকে, ইথাইন থেকে আসছে তো, সিলভার ইথাইনাইড। প্রোপাইন থেকে আসলে প্রোপাইনাইড, এভাবে। আচ্ছা, এবার কিন্তু দুইটা হাইড্রোজেন বের হয়ে গেছে, তাহলে ওখানে এই যে এখানে যে সিলভারটা ছিল নাইট্রেটের সাথে, তো এবার কিন্তু এরকম 2 অণু আসছে। তার মানে 2 অণু আসা মানে সিলভার আমাদের পাবো 2টা। এবার এরকম একটা অবস্থা, সিলভার পাচ্ছি আমরা 2টা, সেই 2টা এখানে বসছে। নাইট্রেট পাচ্ছি 2 অণু থেকে 4টা। তার মানে নাইট্রেট আছে টোটাল 4টা এরকম। মানে নাইট্রেট বলতেছি, সরি, ওই হ্যাঁ এই সরি, আমি এখানে নাইট্রেট লিখবো আগে, এই যে এই নাইট্রেট। আর অ্যামোনিয়াও আছে 4টা। আচ্ছা আমি সবগুলোই লিখতেছি, সরি আমি
পুরা জিনিসটাকে ভেঙে বলতেছি আবার, পেঁচায় ফেলছি। এখানে ২ আছে। তার মানে পুরা যৌগের সংকেতটা এরকম ছিল। এখানে কিন্তু সন্নিবেশ বন্ধন না। আমি বারবার শর্ট করে লিখতেছি দেখে এরকম লিখতেছি। তো এখানে যেহেতু ২ অণু, তার মানে সিলভার পাচ্ছি ২ টা। এই সিলভার এখানে ২ টা বসছে। অ্যামোনিয়া আসতেছে টোটাল ৪ টা। তো অ্যামোনিয়া ৪ টাকে এখানে লিখতেছি। এই ১ টা অ্যামোনিয়া, ২ টা অ্যামোনিয়া, ৩ টা আর ৪ টা। আর এখানে আ আ সিলভার আসতেছে আ নাইট্রেট আসতেছে ২ টা। তাহলে এখান থেকে যে ২ টা H+ গেল, ওই ২ টা H+ গিয়ে ফার্স্টে এর সাথে যুক্ত হবে। তার মানে এখানে একটা নাইট্রিক অ্যাসিড ২ অণু নাইট্রিক অ্যাসিড পাবো। তাহলে নাইট্রিক অ্যাসিড তো অ্যাসিড, সে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। এইটা এই ক্ষারের সাথে বিক্রিয়া করবে, এইটা এই ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ২ অণু লবণ পাবো। তার মানে এখানে আমরা ২ অণু অ্যামোনিয়াম নাইট্রেট পাবো। আর সাথে ২ অণু অ্যামোনিয়া গ্যাস বের হয়ে আসবে। ২ অণু অ্যামোনিয়া গ্যাস বের হয়ে আসবে। ওকে, একদম মানে মুখস্থ করার কিছু না। বুঝলে পুরা জিনিসটা সহজ। আচ্ছা, এইটা গেল হচ্ছে যদি আমরা সিলভার নাইট্রেট নেই। এবার যদি কপার ক্লোরাইড নিই তখন বা কিউপ্রাস ক্লোরাইড যেটাকে বলে, সেটা নিই তাইলে কি অবস্থা হবে দেখ। এই তো এই বিক্রিয়াটাই শেষ, একটু ওয়েট কর। ওকে, যদি আমরা কপার ক্লোরাইডটা দিয়ে দেখাই, এটা দেখাই শেষ করতেছি। আর সি ট্রিপল বন্ড সিএইচ, এটার সাথে যদি আমরা এই ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, জাস্ট আগের বার ছিল সিলভার নাইট্রেট, এবার হচ্ছে কপার ক্লোরাইড বা কিউপ্রাস ক্লোরাইড বলে এটাকে, কারণ কপারের বা কপার ক্লোরাইড 2 বলতে পারি, সরি কপার ক্লোরাইড 1, কারণ এখানে কপারের যোজনীটা 1। ওকে, কপারের কিন্তু 2টা যোজনী আছে, 1 আর 2, একটা কিউপ্রাস কিউপ্রিক। আচ্ছা, তো এইখানে ওই যে হাইড্রোজেন, এই একটা সরে যাবে, এখানে এসে এবার কপার বসবে। আগের বার তো সিলভার বসছে, এবার কপার বসবে। এই কপার বসলো, এই কপারের যোজনী কিন্তু 1, এজন্য সে একটা হাইড্রোজেনকে সরাইলো। তাহলে এই হাইড্রোজেন গিয়ে আগের বার যেমন নাইট্রেটের সাথে যুক্ত হয়েছিল, এবার সেই সিএল এর সাথে যুক্ত হবে। মানে এইবার আমরা পাবো HCl। কয়টা পাচ্ছি আমি? একটা পাচ্ছি। আর এখানে অ্যামোনিয়া ছিল 2টা। তাহলে ওই যে HCl আর অ্যামোনিয়া মিলে, একটা অ্যামোনিয়া মিলে পাবো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর আরেকটা অ্যামোনিয়া গ্যাস আলাদা রয়ে গেছে, সেই এই অ্যামোনিয়া গ্যাসটা। এটা গ্যাস আকারে আসবে। এটা যেটা উৎপন্ন হয়েছে, আগেরটা ছিল সিলভার অ্যালকাইনাইড, এটার নাম হবে কপার অ্যালকাইনাইড, অথবা হ্যাঁ এভাবেই বলা যাবে, সমস্যা নাই। আর এটার কালারটা হবে, আগেরটা ছিল সাদা, এটা হবে লাল। ওকে, লাল অধক্ষেপ পড়বে এই ক্ষেত্রে। তো এই 2টা বিক্রিয়া দিয়ে আমরা যেটা করতে পারতেছি, অ্যালকাইন 1 আর অ্যালকাইন 2 কে আমরা পৃথক করতে পারবো বা পার্থক্যকরণ করা যায়। এটা একটু নোট আকারে লিখে রাখতে পারি। আচ্ছা দাঁড়া একটু, 2 নাম্বার বিক্রিয়াটা আগে দেখাইনি। 2 নাম্বার বিক্রিয়াটা সহজ একদম। ধর ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া, ধাতব সোডিয়াম সোডিয়াম দ্বারা। আমরা জানি যে ধাতু কি করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন সরায় দেয়, হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়ে আসে এরকম। তো এই ক্ষেত্রে আমরা যদি অ্যালকাইনের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া দেই, তাহলে এই সোডিয়াম গিয়ে হাইড্রোজেনটাকে সরায় ফেলবে। তাহলে এরকম অবস্থা। আর সাথে হাইড্রোজেন যেটা H2 বুদবুদ আকারে গ্যাস আকারে বের হয়ে আসবে, সমতার জন্য আমরা এখানে হাফ দিতে পারি। তো এই যে এই 2টা বিক্রিয়া দেখলাম আমরা, এই 2টার মাধ্যমেই আমরা যেটা বুঝলাম যে আমাদের এই অ্যালকাইন অম্লধর্মিতা দেখায়। কারণ প্রতি ক্ষেত্রেই অ্যালকাইনের ত্রিবন্ধনের সাথে যে কার্বনটা আছে তার সাথে যে হাইড্রোজেনটা যুক্ত, সে সেটাকে ছেড়ে দিতে পারছে। বাট অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এই বিক্রিয়া শুধুমাত্র অ্যালকাইন 1ই দেখাবে, তার মানে এই বিক্রিয়া দ্বারা পরীক্ষায় এটা আসে প্রায় অ্যালকাইন 1, অ্যালকাইন 1 ও অ্যালকাইন 2 এর পার্থক্য করা যায়। অ্যালকাইন 2 এর পার্থক্য করা যায়।
ওকে? তো আজকে এই পর্যন্তই থাকুক। ওই যে আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে কোনো অধক্ষেপ পড়বে না। আগেরবার কালার দেখে অধক্ষেপ দেখে বুঝবো। সোডিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন দিয়ে বুঝবো। আর এটা যে হাইড্রোজেন গ্যাস কিভাবে বুঝবো? আগেরবার তো অ্যামোনিয়া আসছে। এবার এটা যে হাইড্রোজেন গ্যাস কিভাবে বুঝবো? হাইড্রোজেন গ্যাস হচ্ছে ওই যদি আমরা এখানে একটা ম্যাচের কাঠি ধরি যেটা প্রায় নিভে নিভে যাচ্ছে এরকম একটা অবস্থা, সেটা আবার হাইড্রোজেন গ্যাসের সংস্পর্শে আসলে দপ করে জ্বলে ওঠে, এরকম ছিল। মানে হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে। ওকে? আচ্ছা। তো এই হচ্ছে আমাদের অ্যালকাইনের বিক্রিয়া। সো অ্যালকিন আর অ্যালকাইনের বিক্রিয়া মোটামুটি সেম। জাস্ট অ্যালকাইনে এক্সট্রা খালি একটা পোরশন ছিল অম্লধর্মিতা। তো নেক্সট দিন আমরা বেনজিন আ শুরু করব। মানে বেনজিনটা পরে ছোট, এবং আমরা আগের বিক্রিয়াগুলা পড়ে ফেলছি। যেমন আজকেও একটা বেনজিনের প্রস্তুতি পড়ে ফেললাম। সো বেনজিন দেখব যে আগের বিক্রিয়াগুলাই রিপিট। তো বেনজিন পড়ার পরে আমরা ওই পিছনে যে পোরশন গুলা বাদ দিয়ে আসছিলাম ওগুলা দেখব। ওকে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাক। আল্লাহ হাফেজ।